আমায় ডাকলে না কেন? মাহমুদ মুচকি হাসলো, শান্ত গলায় বলল, ঘুম ভাঙাতে ইচ্ছে হলো না। তরি আগোছালো চুল হাত খোপা করে বিছানা ছাড়লো, হাত মুখে পানি দিয়ে বেরিয়ে এসে বলল, আমি চা নিয়ে আসছি। মাহমুদ বলল, চলো। তরি অবাক হয়ে বলল, আপনি কোথায় যাচ্ছেন? মাহমুদ বলল, আজ না হয় দুজন মিলে চা বানাই। তরিরা করলো না, মনে মনে ভীষণ খুশি হয়েছে। এমন একটা মানুষকে জীবনে পেয়ে তৃপ্তি অনুভব করছে। তাকে খুশি করার জন্য মাহমুদ প্রায় এমন ছোট ছোট মুহূর্ত উপহার দিয়ে থাকে। দুজনে চলল রান্নাঘরে। তরি দাঁড়িয়ে রইল। চা আজ মাহমুদই বানালো। তরির হাতে 1 কাপ ধরিয়ে দিয়ে বলল, চলো ছাদে যাই। তরি তাকিয়ে রইল মাহমুদের দিকে। মাহমুদের যত্ন আর দায়িত্বের কারণে পুরনো প্রেমটা তাজা হয়ে ওঠে। মাহমুদ চায়ের কাপে চুমুক বসিয়ে ডিমে স্বরে বলল, তরি, হুম। তুমি ছাড়া আমার জীবন কেমন জানো? তরি মাথা নাড়ল, যার অর্থ তার জানা নেই। মাহমুদ বলল, এই ধরো চিনি ছাড়া চায়ের মতোই বিষাদ। বসার ঘরে গুরু গম্ভীর ভাব। সকালের নাস্তা সুহা ঘরে বসেই করেছে। মামি ঘরে খাবার পাঠিয়ে দিয়েছেন। সকাল পেরোতেই মা এসে উপস্থিত হলেন। মামায় খবর পাঠালেন মুঠোফোনের মাধ্যমে। সুহাকে ডাকা হলো। আতঙ্কিত চেহারায় বসার ঘরে পায়ের ছাপ ফেলতেই এক শুভ্র মুখশ্রীর দেখা মিলল। থমকে গেল পা জোড়া। 2 জোড়া চোখের দৃষ্টি মিলিত হয়ে স্থির হয়ে রইল। আকস্মিক ডান গাল জ্বলে উঠল। সপাটে মায়ের হাতে চড় খেয়েও দৃষ্টি এদিক সেদিক হয়নি সুহার। সরল চোখে মাকে পর্যবেক্ষণ করে গেল। খানিকটা সময় পেরোতেই মামার গলা পরিষ্কার করার শব্দে সুহার মায়ের থেকে দৃষ্টি সরিয়ে নিল। মায়ের মুখভঙ্গি থমথমে, মামা তার চেয়েও বেশি গম্ভীর। তিনি ধারালো নজরে একবার তাকালেন সুহার দিকে, অতঃপর বোনের দিকে নজর ঘুরিয়ে বললেন, তোর মেয়েকে কি করবি, কোথায় নিয়ে যাবি, তার ব্যবস্থা কর। আমার বাড়িতে আমি তোকে আর এই মুহূর্তের জন্য সহ্য করব না। সুহার মা বেশ বিচক্ষণ মহিলা। প্রথম দিকে ততটা বোধ বুদ্ধি না থাকলেও এতগুলো বছর সংসার সামলে বেশ বুদ্ধিমতীর পরিচয় দিলেন। ভাইয়ের মুখোমুখি বসে কৌশলে বললেন, মেয়েটা আমার নয় ভাইজান, শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না। মেয়েটা আপনার আর ভাবির। ছোট থেকে আপনাদের কাছে ছিল, আপনারা তাকে মানুষ করেছেন, শিক্ষা দিয়েছেন। তাহলে এখন কেবল আমার মেয়ে হয়ে গেল? আমি তো তার ধারে কাছেও ছিলাম না, দেখা হতো কদাচিৎ। বোনের বিচক্ষণতা দেখে দুর্বোধ্য হাসলেন সুহার মামা। বললেন, আমরা ওকে মানুষ করতে পেরেছি বলে মনে হচ্ছে না। যদি সত্যি মানুষ করতে পারতাম তাহলে আমার মুখের ওপর করাত কেটে সেদিন বাড়ি ছেড়ে পারতো না। যা ব্যবস্থা নেওয়ার আপনিই নিন, আমি এখানে কিছুই না। মামা রাশভারী গলায় বললেন, এই বাড়িতে থাকার কোনো জায়গা নেই ওর। এতদিন যেখানে ছিল সেখানে থাকুক। ও সম্বন্ধে আমি আর কিচ্ছু জানি না। সুহার টলমল চোখের জল গড়িয়ে পড়ল টুপ করে। ক্রমাগত ফুপিয়ে কান্না হু হু করে বেড়ে গেল। হাউমাউ করে মামার পায়ের কাছে পড়ল, হাত জোর করে মিনতি করল। এবারের মতো আমাকে ক্ষমা করে দিন মামা। আমি আর কখনোই আপনার মুখের ওপর কথা বলবো না। আপনি যা বলবেন সেটাই হবে। মামার চেহারা বেশ কঠিন। ধারণা করা যাচ্ছে তিনি নিজের কথা থেকে এক চুলও নড়বেন না। সুহাও হাল ছাড়ল না। মামার পা জোড়া জড়িয়ে বসে রইল। মামের বুকটা জ্বালা করছে। তিনি আকুতি করে স্বামীকে বললেন, মেয়েটা একটা ভুল না হয় করেই ফেলেছে, ক্ষমা করে দিন না। কতজনের অনুশোচনা হয় বলুন তো? যারা ভুল করে অনুতপ্ত হয় তাদের ক্ষমা করে দেওয়া উচিত। মানুষকে শুধরানোর সুযোগ দেওয়া উচিত। অনুশোচনায় দগ্ধ হওয়ার চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? সুহার টলটলে চোখের দৃষ্টি গিয়ে মামির ওপর পড়ল। একবার মামার পাশে বসে থাকা মামিকেও লক্ষ্য করে নিল। এতটা কঠোর আচরণ তার হজম হতে চাইছে না। যেই মা শ্বশুর বাড়ি থেকে এসেই তাকে আগে বুকে জড়িয়ে নিত, সেই মা তাকে দেখেও কিভাবে এতটা নির্লিপ্ত। নিজের মনকে প্রশ্ন করে উত্তরের অপেক্ষা করতে হয়নি। মন ঝটপট উত্তর দিল, এটা তোমার কাজের ফল। তবুও যেন অবুঝ মন শান্ত হতে চাইছে না। যেখানে মামি তাকে দেখেই বুকে আগলে নিলেন, সেখানে মায়ের এই দূরত্ব তার সহ্য হচ্ছে না। ভাবনার মাঝেই মামা মুখ খুললেন, মেয়েটার এত অপরতনের পিছনে কিছুটা তোমার আশা করাও রয়েছে। কই, তার মা তো কিছু বলছে না? আমি তো ওকে লালন পালন করেছি। ভাই ভাবির কথায় নড়ে চড়ে বসলেন সুহার মা। গলা খাকারি দিয়ে বললেন, আমি সবটা ভাইজানের উপরই ছেড়ে দিয়েছি। তিনি যা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে।
তাই আর ওর হয়ে সাফাই দিতে চাচ্ছি না। ভুল যখন করেছে তখন শাস্তিটা ওর প্রাপ্য। মামি বললেন, মেয়েটাকে যদি বের করে দেন তবে আমিও ওর সাথে বেরিয়ে যাব। কথাটি বলার পরপরই ধমকে মৃদু কেঁপে উঠলেন মামি। মামা বললেন, তো যাও না, ধরে রাখছে কে? তপ্ত শ্বাস ছাড়লেন মামি। থমথমে মুখভঙ্গি নিয়ে বললেন, ঠিক আছে চল সোহা, আর এখান থেকে এক মুহূর্ত অপচয় করার মানে হয় না। সাথে ছেলে মেয়েদের দিকে একবার তাকিয়ে বললেন, আমার সাথে যাবি নাকি তোদের বাবার সাথে থাকবি? সকলেই মাথা নিচু করে নিল। মিনমিনি গলায় বলল, স্ত্রীর সাহস দেখে আশ্চর্য না হয়ে পারলেন না সুহার মামা। বিস্ময়ে চোখ দুটো কোটর ছাড়িয়ে বের হয়ে যাওয়ার উপক্রম। তোমার সাহস তো দেখছি কম নয়। তোমার ছেলে মেয়েকে কোথায় নিয়ে যাবে তুমি? নিজে যেখানে যাওয়া যাও। সুহা মামের উদ্দেশ্যে বলল, তুমি কেন আমার সাথে যাবে? আমি একাই যাব। দোষ যেহেতু আমি করেছি, শাস্তিটাও আমি ভোগ করব। কথাখানা শেষ করে সদর দরজার দিকে পা বাড়ালো সুহা। কেউই বাধা দিল না। চৌকাঠ মারিয়ে যাওয়ায় পূর্বেই হাঁক ছাড়লেন মামা। সাহস দেখিয়ে দিন দিন বেড়ে চলেছে। তোমাকে যাওয়ার অনুমতি দিয়েছি আমি। সুহা থেমে গেল। গুটিসুটি পায়ে ঘুরে দাঁড়াতেই মামা ফোঁস করে নিঃশ্বাস ত্যাগ করলেন। এরপর আর কোনো ভুল হলে আমি তা বরদাস্ত করবো না। সোজা কেটে টুকরো টুকরো করে ফেলবো বলে গটগট করে লম্বা কদম ফেলে বসার ঘর ত্যাগ করলেন মামা। মামি সাহসে এগিয়ে গেলেন সুহার দিকে। স্বামীর মন গলানোর জন্য মিছিমিছি তিনিও বাড়ি ছাড়ার অভিনয় করলেন। সুহার চোখে আনন্দাশ্রু, মায়ের ঠোঁটের কোণে ধূর্তি হাসির রেশ। তিনি এখন পরের সংসারে আছেন। মেয়েকে সেখানে নেওয়াও সম্ভব না। এসব ঘটনার পর তো আরো আগেই না। তাই তো সকল সিদ্ধান্ত ভাইয়ের ওপর ছেড়ে দিলেন নিজে চুপ থেকে। তিনি জানতেন ভাইজান ওপরে বেশ কঠিন হলেও ভেতরে নরম মনের। সুহার জন্য ওনার যে স্নেহ ভালোবাসা আছে তার টানে হলেও মেয়েটাকে দূরে ঠেলার সাহস করবেন না। দু একটা হুমকি ধমকি দেওয়া কেবলই সুহার মনে ভয় জোগানো ছাড়া আর কিছুই না। এর চেয়েও বড় শাস্তি তার প্রাপ্য। মায়ের চোখেও পানি চিকচিক করছে। এগিয়ে গিয়ে মেয়েকেও জড়িয়ে ধরলেন। সুহা চমকে উঠল। এতক্ষণ যাবৎ যে মার নির্লিপ্ত ছিল, এখন তার ভালোবাসা দেখে অনেকটাই অবাক হলো। মা বোধহয় সুহার চোখের ভাষা পড়ে ফেললেন। বললেন, সব করেছি তোর জন্য, তুই এখানেই ভালো থাকবি। আমি চাইলেই তোকে আমার সাথে নিয়ে যেতে পারতাম। আমার হাতে যে কিছু নেই। সুহা মায়ের ইঙ্গিত বুঝতে পেরে নিজেও মাকে জড়িয়ে ধরল। অবুঝ বাচ্চার মতো কেঁদে ফেলে বলল, আমাকে ক্ষমা করে দাও মা। মা সুহার মাথায় হাত বুলিয়ে বললেন, তোর মামার কথা শুনবি। একটু এদিক ওদিক করলে আমি বা তোর মামি আর কিছুই করতে পারবো না। সুহা অনবরত মাথা দুলিয়ে জানান দিল সে মামার সব কথা শুনবে। দ্বিতীয়বার আর পরিবার হারাতে চায় না সে। রাতের খাবারের পর যে যার ঘরে ঘুমোতে গেল। অরু এ বাসাতেই ছিল। ওদের বাসার জন্য বের হতে নিতেই রামি এসেই বাধা দিল। বলল, কোথায় যাচ্ছিস? চল আজ ছাদে যাই। ভুরু কুচকে গেল অরুর। শুধালো, ছাদে কেন? রামির শান্ত চোখে তাকিয়ে রইল। অথচ শান্ত চোখের আড়ালে রয়েছে একরাশ হতাশা। নতুন নতুন বিয়ে করে মানুষ ছাদে কেন? চাঁদেও চলে যায়। আর এই মেয়ে সবকিছুতে কারণ খুঁজে বেড়ায়। নিজের রাগটুকু হজম করে বলল, ছাদে যাব, তুই আমাকে ধরে 2.5 ঘন্টা পেটাবি এই জন্য। অরমুখ ভেঙচি কেটে বলল, অফুরন্ত সময় আমার নেই, পড়তে হবে। এমনিতেই তুমি বাসায় এলে আমার পড়া হয় না। অরু পড়াশোনাকে আজ নিজের সতীন মনে হলো রামির। দাঁত কিরমির করে আপন মনে আওড়ালো, পুরুষ হয়েও সতীনের অভাবটা পূরণ হয়ে গেল। আমার মতো ভাগ্যবান পুরুষ আর কতজন হয়? অরু তীক্ষ্ণ চোখের বান ছুড়ে দিল। বলল, কি বিড়বিড় করছো? বর বাড়িতে থাকলে কিসের এত পড়ালেখা? ফার্স্ট প্রায়োরিটি পাওয়ার কথা আমার, অথচ পেয়ে বসে আছে তোর পড়াশোনা। শোন, পড়াশোনা আমরাও করে এসেছি। 2 মিনিট বইয়ের এ মাথা ও মাথা চোখ বুলিয়ে নিলেই যথেষ্ট। অরু মেকি হেসে বলল, পড়াশোনা তো একেবারে সহজ, মেডিকেল তো আরো সহজ। রামি বলল, আসলে কি জানিস, মেধা থাকতে হয়। মেধা না থাকলে তো রাত দিন 24 ঘন্টা পড়লেও কাজ হবে না। মেধাবীদের জন্য 2 মিনিটই যথেষ্ট। রামির কথাতেই শুকনো খোঁচা স্পষ্ট। অরু তেতে উঠে বলল, হ্যাঁ, আমার তো মেধার মটাই নেই। ঘুষের জোরে আমি মেডিকেলে চান্স পেয়েছি। রামি চাপা স্বরে বলল। অরু ফোঁস করে শ্বাস প্রশ্বাস নিচ্ছে। নাকের পাটা ফুলে উঠছে। চিবুক শক্ত হয়ে আছে। রামি আর চোখে একবার দেখে ভাবলেশহীন রইল। অরুর জ্বলন্ত চোখ জোড়া তার ওপরে নিবদ্ধ, অথচ মুখে একটু শব্দটুকু নেই।
রামি বিছানায় শরীরের সম্পূর্ণ ভর ছেড়ে দিতেই অরুর খোঁচানো কথা শুনতে পেল। ফেলটুস, সে এসছে আমার কাছে বড়াই করতে। রামি তেড়ে উঠে এলো, অরুর সামনে হাত নাড়িয়ে বলল, এই আমি কখন ফেল করেছি বল? অরু ফিচেল হেসে বলল, ভুলে গেলে তুমি আর মিঠু পচা কুমড়া এসএসসি প্রি টেস্ট পরীক্ষায় এক সাবজেক্ট করে ফেল করেছো। মাহমুদ ভাই কি পেটানোটাই না পেটালো তোমায়। আহা, ভাবতেই হৃদয়টা জুড়িয়ে যাচ্ছে। চোখের সামনে অনেক বছর আগের স্মৃতি ভেসে উঠতে অপমানে মুখ লাল হয়ে এলো রামির। তিরিক্ষি গলায় বলল, ওই এক সাবজেক্ট এমন কি? মানুষ বোধহয় জীবনে ফেল করে না। আমাকে আর কখনো ফেল করতে দেখেছিস? ওটা নেহাত তোর ভণ্ড ভাইয়ের পাল্লায় পড়ে পড়া লেখা তাল গাছের আগে ওঠার কারণেই এক সাবজেক্ট। প্রথম দিকে গলা চড়ে গেলেও শেষের কথাগুলো মিনমিন করে বলতে গিয়েও সম্পন্ন করলো না রামি। অরু বিদ্রুপ হেসে বলল, মেধার ম থাকলে ফেল করতে না। ছি 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 ছি। এই তুমি না 2 মিনিট বইয়ে নজর বুলিয়ে নিলেই পড়া হয়ে যায়, তাহলে ফেল করলে কিভাবে? এত অপমানে রামির রাগ তরতর করে বেড়ে গেল। চেপে রাখার রাগটাকে উগলে দিতেই বালিশ হাতে নিয়ে অরুর দিকে ছুঁড়ে মারল। সরে গেল অরু। নিচ থেকে বালিশ তুলে রামিকে আক্রমণ করলো। বিছানা থেকে আর একটা বালিশ নিয়ে রামিও যুদ্ধে সমান তালে এগিয়ে গেল। রামির সাথে সমানে না পেরে ক্লান্ত অরু ছুটে বেরিয়ে যেতে নিয়েও থেমে গেল। পা ঘুরিয়ে আলমারির কাছে গেল। ঝটপট কপাট খুলে রামির একটা নতুন শার্ট বের করে থুতু মিশিয়ে পগার পার। তাকে আর পায় কে? রামির চোখ ছানা বড়া। মনে পড়ে গেল আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। মিঠুর স্কুলের ইউনিফর্মে থুতু মিশিয়ে দিয়েছিল সে। আজ তারই প্রতিশোধ নিল মিঠুর বোন। মিঠুর জন্য গর্বে রামির চোখ ভিজে এলো। বিড়বিড় করে বলল, সাব্বাস বেটা, নিজে যেমন রাজাকার বোনকেও ঠিক তেমনই গড়ে তুলেছিস রাজাকার। আমার জীবনটাকে ছুরি দিয়ে ফালা ফালা করে ফেলল। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। মামা পুরো দমে সুহাকে এড়িয়ে চলছেন। তবে মনে একটা আশার আলো আছে যে রাগ পড়লে মামা তাকে কাছে ডাকবেন। মামিকে বলে মামাতো বোন তন্নিকে নিয়ে অবনীর বাসার উদ্দেশ্যে রওনা হলো সে। ঝামেলার কারণে 2 দিন অফিস কামাই দিতে হয়েছে। বেল দিতেই অবনীর মা এসে দরজা খুলে দিলেন। সুহা চোখ মুখ উজ্জ্বল করে শুধালো, কেমন আছো আন্টি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। হুট করে বাড়িতে গেলে, ওদিকে সবটা ঠিকঠাক? অবনীর মা শঙ্কিত মনে প্রশ্ন ছুড়তে সুহার অধর কোণ আরেকটু প্রসারিত হলো। বলল, সব ঠিক আছে। অবনী কোথায়? অফিস থেকে তো অনেক আগেই ফেরার কথা। ঘরে আছে। অতঃপর তন্নির দিকে তাকিয়ে প্রশ্ন করার পূর্বেই সুহা বুঝতে পেরে বলল, আমার মামাতো বোন। আচ্ছা, তোমরা অবনীর ঘরে যাও, আমি চা নিয়ে আসছি। অবনী অফিস থেকে ফিরে জামা কাপড় না ছাড়িয়ে শুয়ে পড়েছে, হাতে ফোন। সুহা ধপ করে বিছানায় বসতেই অবনীর টনক নড়ল। এলোমেলো হাত পা গুটিয়ে বসে উঠল। হামলে পড়ে সুহাকে প্রশ্ন করার জন্য প্রস্তুত হতেই চোখে পড়ল তন্নির উপর। অবনী আঙুল উঁচিয়ে ভাবুক হয়ে বলল, চেনা চেনা লাগছে। সুহা হেসে বলল, আমার মামাতো বোন তন্নি। ভার্সিটিতে পড়াকালীন ওর আরো ছোটবেলার ছবি দেখেছি আমার ফোনে। সুহার চোখ মুখ ঝলমল করছে। দীর্ঘ 2 বছরে এতটা প্রাণবন্ত দেখেনি মেয়েটাকে। অবনী শুধালো, হঠাৎ বাসায় গেলি, ওদিকের কি খবর? সুহা ঝলমলে মুখশ্রী নিয়ে গদগদ ভঙ্গিতে বলল, আমি এখন থেকে বাড়িতেই থাকবো, মামার অনুমতি পেয়েছি। অবনী এতক্ষণে সুহার হাস্যোজ্জ্বল চেহারার আড়ালে থাকা কারণ ধরতে পারল। তার ঠোঁটেও হাসি ফোটে। বলল, তোর মামা কিভাবে মানলো? আমি বলে দিয়েছি, আর মামার কথার অবাধ্য হব না। যেভাবে বলবেন সবটা মেনে নেব। চা নাস্তা নিয়ে ঘরে ঢুকলেন অবনীর মা। তিনি মুচকি হেসে বললেন, তোমার মামার যে রাগ ভেঙেছে এটাই বেশি। তুমি যে ভুল করেছো তাতে এতটুকু রাগ কিছুই না। দীর্ঘশ্বাস ফেলল সুহা। অবনীর মা আর দেরি করলেন না, নিজের কাজে চলে গেলেন। অবনী কিছুক্ষণ যাবৎ ছটফট করে উঠছে সুহাকে কিছু বলার জন্য। তন্নির সামনে থাকায় কিছু বলতে পারছে না। সুহার চোখে চোখ পড়তেই তাকে ইশারা দিল। সুহারও একই রকম ভাবে বোঝালো পরে যা বলার বলবে। অধৈর্য হয়ে পড়ল অবনী। তন্নির উদ্দেশ্যে বলল, তুমি একটু বসো মিষ্টি আপু, আমার বয়ফ্রেন্ডের সাথে ঝামেলা হয়েছে, সেই ব্যাপারে সুহার সাথে একটু পার্সোনাল কথা আছে। তন্নি মৃদু হেসে বলল, আচ্ছা। তন্নি বেরিয়ে যাওয়ায় কিছুক্ষণের মাঝে বাইরে চেক করে দরজা চাপিয়ে দিল অবনী। সুহা ফোঁস করে উঠল, কি এমন জরুরি কথা তোর?
যে তন্নিকে বের করেই বলতে হবে? আরে বাবা, পরেও তো বলতে পারতি। অবনী দ্বিগুণ তেজ নিয়ে বলল, তুই কিভাবে এতটা রিল্যাক্সে আছিস? আমার তো সবটাই না জানা পর্যন্ত ভাত হজম হচ্ছে না। কি জানতে চাস? তোর মামা কি দিহাসামের ব্যাপারে জানে? এতক্ষণে টনক নড়ল সুহার। ধপ করেই মসৃণ হাসিটুকু নিভে গেল। ভেতরে ভয় দানা বাঁধল। সে তো ইবতেসামের কথা ভুলেই বসেছে। তার ভয় কাতরে চোখ জোড়া দেখে অবনী আর কিছুই বুঝতে বাকি রইল না। গম্ভীর স্বরে বলল, তুই কি অন্যায় করছিস না? বিয়েতে মদ দিয়ে এখন মামার ওপর ছেড়ে দেওয়ার কোন ধরনের ভদ্রতা, সভ্যতা? তোর মামা যদি না মানে তখন কি করবি? আর ইবতেসাম যদি খেপে গিয়ে তোকে তুলে নিয়ে আসে, ভেবে দেখ, সে ক্ষমতা কিন্তু তার আছে। বিরাট বড় ঝামেলা হয়েছে পড়তে পারে সুহা। শঙ্কায় সুহার মুখে কথা উড়ে গেল। তার শব্দ ভান্ডার যেন শূন্য হয়ে গেল। গলা রোধ হয়ে আসতে চাইছে। দলা পাকানো কান্না হু হু করে আছড়ে পড়তে চাইছে। চোখ দুটো ভরে এলো টলটলে জলে। অবনী বলল, কি দরকার ছিল এখন বাসায় যাওয়ার? একেবারে বিয়ে করে বাচ্চা কাচ্চা নিয়ে যেতে পারতি। তখন নাতি নাতনির মুখ দেখে তোর মামা আর রাগ ধরে রাখতে পারতো না। সুহার চোখ রাঙিয়ে বলল, আমি আছি নিজের চিন্তায়, আর সে বসে আছে বাচ্চা কাচ্চার চিন্তায়। অবনী হেসে ফেলল। সুহাকে দুহাতে জাপটে ধরে বলল, এত চিন্তা করিস না তো। ইবতেসামকে বল তোর মামার কাছে প্রস্তাব রাখতে, যেমনটা আমাদের বাসায় রেখেছিল। ওনাকে তোর ব্যাপারটা বুঝিয়ে বললে উনি বুঝবেন কতটা ভালোবাসেন তোকে। সেদিনই আমি টের পেয়েছি। আমাদের বাসার সামনে এসেছেন তোকে দেখার জন্য। বারান্দায় আমি দাঁড়ানো ছিলাম, বললাম তুই বাড়িতে গিয়েছিস। আমার কাছে তোর মামার বাড়ির ঠিকানা চাইলো, আমি দিতে চাইছিলাম না। এক প্রকার যুদ্ধ করে আমার কাছ থেকে ঠিকানা নিয়েছে। সেদিনই গিয়েছে ওখানে। সুহা মাথা হ্যাঁ সূচক মাথা দুলিয়ে জানালো, মিঠু সেদিন গিয়েছে। অবনী বলল, তাহলে ওনাকে বুঝিয়ে বল। সুহা ভাবল ব্যাপারটা, কিন্তু ইবতেসামকে কিভাবে বলবে ভেবে পেল না। প্রস্তাব পাঠানোর ব্যাপারে কথা বলবেই বা কিভাবে? ভাবতেই তো তার লজ্জা পাচ্ছে। একাকার সমান অস্বস্তি ছেকে ধরছে। অবনী মিটিমিটি হেসে বলল, বাবা, আমাদের সুহাও দেখি লজ্জা পাই। এতদিন লজ্জা কোথায় ছিল গো? অবনীর মজা করা বুঝতে পেরে কিশোরীর মতো তেতে উঠল সুহা। বয়ফ্রেন্ডের সাথে প্রথম দিন দেখা করতে যাওয়ার দিন অতি আবেগে আপ্লুত হয়ে যে বাথরুমে পড়ে কোমর ভেঙেছিলেন, সেটা আপনার বয়ফ্রেন্ডকে বলতে হবে? অবনীর দুঠোঁট এক হয়ে গেল। মুখে কচটেপ লাগিয়ে বসে রইল। সুহা দরজা খুলে তন্নিকে খুঁজে বের করলো। টুকিটাকি নিজের কিছু জিনিসপত্র নিয়ে বাসায় চলে আসলো। মিঠু কাজের ফাঁকে গতদিন সুহার খোঁজ নিতে ভুলেই গেল। তাছাড়া একটু ঠান্ডাও লেগেছে। একটুখানি অবসর পেতেই সবার থেকে আলাদা একটা জায়গায় বসলো। মুঠোফোন চেপে কানে তুললো। রিসিভ হলো প্রথমবারেই। কেমন আছেন? সুহা মৃদু স্বরে জবাব দিল, ভালো, আপনি কেমন আছেন? মিঠু এর মাঝে দুবার হাঁচি দিয়ে ফেলেছে। নাক টেনে বলল, হ্যাঁ, আমি ভালো নেই। বিচলিত হলো সুহা। কণ্ঠস্বরে ব্যাকুলতা টের পেল মিঠু। সে কি, আপনার ঠান্ডা লেগেছে নাকি? মিঠু চোখ বুজে হাসলো। কণ্ঠ খাদে নামিয়ে কাতর গলায় বলল, কষ্ট হচ্ছে সুহা? সুহা উৎকণ্ঠিত গলায় শুধালো, কোথায় কষ্ট হচ্ছে? বুকে। অতঃপর থেমে বলল, ভীষণ কষ্ট হচ্ছে সুহা, একবার এসে হাত দিয়ে দেখবেন? সুহা চুপ করে গেল। মিঠুর ঠাট্টা বুঝতে পেরে গরম স্বরে বলল, কেন ফোন করেছেন? কি প্রয়োজন? উষ্ণতা। মৃদু ঠোঁটে 3 অক্ষরের শব্দ আওড়ালো মিঠু। সুহা অস্বস্তিতে পায়ের নখ খুঁটছে। কিছু বলা প্রয়োজন, অথচ সে বলতে পারছে না লজ্জায়। নিজের এই অমূল পরিবর্তন দেখে নিজেই ভীষণ অবাক হয়। ওপাশে নিস্তব্ধতার বুক ছিঁড়ে আবারও মিঠু আওড়ালো, কি হলো সুহা? সুহা জবাব না দিয়ে জড়সড় হয়ে বলল, আমি এখন থেকে বাড়িতেই থাকবো। তাতে কি? আপনি পরিবারের সাথে থাকছেন, এটা তো আনন্দিত হওয়ার মতো সংবাদ। সুহা মিয়ে যাওয়া গলায় বলল, আমি মামাকে কথা দিয়েছি, ওনার সব কথা শুনবো। কিন্তু সমস্যা কোথায়? মামা বা আমাদের কেউ আপনার বা আপনার পরিবারের কথা জানেন না। মিঠু বিচলিত হলো না, বরং হেসে ফেলল। বলল, হ্যাঁ, আপনার বাসায় আমার পরিবার যাবে, এসব নিয়ে টেনশন করবেন না। সুহা করুণ গলায় বলল, আপনি বুঝতে পারছেন না, মামা আমায় সন্দেহ করবেন, আপনার প্রস্তাব ফিরিয়েও দিতে পারেন। এ পর্যায়ে এসে মিঠুর জল শক্ত হয়ে এলো। এতক্ষণের ফুরফুরে মেজাজ মুহূর্তেই খিটখিটে হয়ে উঠল। চোয়ালের হাড় থেকে শুরু করে
রগগুলো স্পষ্ট দৃশ্যমান হয়ে উঠেছে। তবুও শান্ত স্বরে শুধালো, আপনি কি চান? সুহার শরীরে শীতল স্রোত বয়ে গেল। ঠান্ডা স্বরেও মানুষ কতখানি হিংস্রতা ঢেলে দিতে পারে আজ তার প্রমাণ পেল সুহা। মিঠুর সরল এক প্রশ্ন যেন তীরের মতো এসে বিঁধেছে তার বুকে। মুখ ফুটে কিছুই বলতে পারল না। মিঠু ফের বলল, আমার প্রশ্নের জবাব দিলেন না যে। আপনি কি চান? আপনার মামা প্রস্তাব ফিরিয়ে দিলে ওনার পছন্দের ছেলেকে বিয়ে করে নেবেন? সুহা তড়িৎ উত্তর দিল, আর্তনাদ কণ্ঠে বলল, না। মিঠুর অধর কোণ প্রশস্ত হলো, চোখের পাতা আবেশে নিভে গেল তার। দুঠোঁট গোল করে লম্বা শ্বাস ফেলে বুক ফুলিয়ে বলল, হ্যাঁ, ভাগ্যিস আপনি না বলেছিলেন সুহা, নয়তো আমি সেটাই করতাম যেটা আপনার খুবই অপছন্দ। সুহা ভীত গলায় শুধালো, কি করতেন আপনি? মিঠুর বেপরোয়া জবাব, আপনাকে বিয়ে করে নিতাম, তারপর সিগারেট ফুঁকে ওই ঠোঁটে রোজ রোজ আপনাকে চুমু খেতাম। সুহা লজ্জা আর ঘৃণায় চোখ মুখ কুঁচকে বলল, ছি। মিঠু হাসলো, তার শরীর দুলে হিস হিসি শব্দে হলো। পরক্ষণে নিজেকে কঠিন খোলসে আবৃত করে বলল, আপনি আমায় বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছেন সুহা, প্রতিশ্রুতি ভঙ্গ করলে এতটুকু আমি করতেই পারি। সুহা মৃদু স্বরে আওড়ালো, আপনি ভীষণ অভদ্র। মিঠু লাগামহীন গলায় বলল, একদিন এই অভদ্রের বুকেই আপনাকে মুখ লুকাতে হবে। আমি রাখছি। মিঠুর জবাবের অপেক্ষা না করে খট করে ফোন কেটে দিল সুহা। সে নিজেকে যতই আড়াল করতে চায় ততই মিঠুর কাছে দুর্বল হয়ে পড়ে। এই যে মিঠুর বেপরোয়া ভাবভঙ্গি তাকে অস্বস্তিতে ফেলে দেয়। তবুও মনে প্রাণে এই বেপরোয়া লোকটিকেই কামনা করে, তবে মুখে বলার সাধ্যই তার নেই। অমি ফোনে কার্টুন দেখছে, তরি তাকে খাবার খাওয়াচ্ছে। অরু এসে পাশে বসলো। অমির হাত থেকে ফোন কেড়ে নিয়ে বলল, কিরে চোরের পোলা। অমি খাবার মুখে নিয়েই খেপে গেল। প্রথমত তার কাছ থেকে ফোন কেড়ে নিয়েছে, দ্বিতীয়ত তার পাপাকে চোর বলেছে। অরুর উপর হামলে পড়ে ফোন নিয়ে নিল। মুখের খাবার দ্রুত গিলে বলল, আমার পাপা চোর না। অরুর সুচালো চোখে তাকিয়ে বলল, আমি তো দেখলাম রাস্তায় লোকজন তোর পাপাকে বেঁধে রেখেছে, সে নাকি চুরি করেছে। অমি গলা ফাটিয়ে তার পাপাকে নিয়ে সাফাই দিল, মিথ্যা কথা, আমার পাপা চুরি করেনি, তোমার বাবা চোর। অরু এবার খেপে গেল। এই পুচকে, আমার বাবা কি করেছে? হ্যাঁ, কি চুরি করেছে বল? রামে পাশে এসে ধপ করে বসে পড়ল। অরুকে পাত্তা না দিয়ে অমিকে কোলে নিয়ে বলল, বাবা, এদের বংশটাই চোর, পারে তো শুধু মানুষের মন চুরি করতে। প্রথম কথায় তরিরও খেপে গেল। পরক্ষণে সেসব কথা শুনে ঠোঁট টিপে হাসলো। এটা মূলত অরুকে খেপানোর জন্যই বলা। অরু বিদ্রুপ করে বলল, কি একটা জিনিস, আমরা চুরি করার জন্য বসে থাকবো, কেউ নিতে চাচ্ছে না বলেই জোর করে আমাদের গুছিয়ে দিয়েছে। এখন খুব সাধু সাজা হচ্ছে। দু বোন যে হারে আমাদের দু ভাইয়ের মন চুরি করার জন্য উঠে পড়ে লেগেছে, আমাদের আবার দয়ার শরীর, তাই চুরিতে পাপ না বাড়িয়ে স্বেচ্ছায় পুরো নিজেকেই সঁপে দিয়েছি। তবুও জাতির কাছে আমাদের কদর নেই। দুটোর ঝগড়ার মাঝে তরি অমিকে খাইয়ে ওকে নিয়ে উঠে গেল। রামি খপ করে অরুর হাত চেপে ধরে বলল, পেয়েছি। চমকে হাতের দিকে তাকালো অরু। হাত ঝাড়ি দিয়ে না ছাড়াতে পেরে বলল, কি? হাত ছাড়ো। রামি অরুকে টেনে হিচড়ে ঘরের দিকে নিয়ে যেতে যেতে বলল, কোনো ছাড়াছাড়ি নেই। কাল আমার শার্টে থুতু মিশিয়েছিস, আজ আমার শার্ট ধুয়ে দিবি। শুধু শার্ট না, আমার এক গাদা কাপড় ময়লা হয়েছে, সব ধুয়ে দিবি আজ। আটকে উঠল অরু। নাক ফুলিয়ে তেরা স্বরে বলল, আমি পারবো না, তোমার কাপড় তুমি ধোও গিয়ে। ইস, তোর কথাটা মানতে পারলাম না। যদি না কাল আমার শার্টে এত বড় অপমান করতি, তবে ভেবে দেখা যেত। অরু ভেঙচি কেটে বলল, তোমার শার্টের আবার মান সম্মান আছে নাকি? কথা না বলে চুপচাপ কাজে নেমে পড়। অরু গাল ফুলিয়ে থেকে পরক্ষণেই লাজুক হাসলো। রামের কাছে ঘনিয়ে বলল, তোমার কাজ তো আমিই করব। শোনো না, আমার না আজ তোমার সাথে ঘুরতে ইচ্ছে করছে। রামিও মিটিমিটি হেসে আরেকটু এগিয়ে এলো। রামের কোমল হাত নিজের মুঠোয় নিয়ে হাতের উল্টো পিঠে চুমু খেয়ে মহাবিষ্ট কণ্ঠে বলল, যাবো তো, তার আগে তোমার এই নরম হাত দিয়ে আমার জামা কাপড় ধুইয়ে দিবে। অরু ঝট করে হাত ছাড়িয়ে নিয়ে কটমট চোখে তাকালো। দরজার দিকে চোখ দিয়েও হতাশ হলো। দরজা লক করা। রামি ওর দিকে তাকিয়ে জ্বালাময়ী হাসি দিল।
অরূপ বাধ্য হয়ে জামা কাপড় সবগুলো নিয়ে ওয়াশরুমে ঢুকলো। দরজার সিটকেনি আটকে দিয়ে জামা কাপড় না ধুয়ে দরজায় পেট লাগিয়ে বসে রইল। ঘন্টাখানেক পর না বের হলে এমনিতেই রামি ডাকাডাকি করবে, তখন অজ্ঞানের মতো পড়ে থাকবে। সবাই এসে দরজা ভাঙার ব্যবস্থা করে রামিকে দু চারটে কথা শুনিয়ে দেবে ভেবেই মনে লাড্ডু ফুটছে। সময় পেরোচ্ছে, মনে হচ্ছে ঘন্টার বেশি হলো, অথচ রামির সারা শব্দ নেই। অরুর মনে ভয় ঢুকলো, না জানি ওকে ওয়াশরুমে আটকে দিয়ে মির্জাফরের খালাতো ভাই বাইরে চলে গিয়েছে। এদিকে রামি দরজায় সিটকেনি আটকানোর শব্দ শুনে বাইরে দিয়ে দরজা লক করে দিল। পায়ের উপর পা তুলে ফোন টিপছে আর ঠোঁট কামড়ে হাসছে, মনে মনে বলছে, শিরায় শিরায় রক্ত, আমি বউয়ের ভক্ত। পরক্ষণেই জিব্বে কামড় দিয়ে বলল, বউ যদি চলে ডালে ডালে, তোমার বর চলে পাতায় পাতায়। সময় গড়ালো আরো কিছুক্ষণ। বুকের ভেতর দ্রিম দ্রিম হাতুড়ি পেটার শব্দ হচ্ছে। যদি সারাদিন এভাবে দরজা আটকানো থাকে। অরু এক হাত তুলে দরজায় করাঘাত করে ডাকলো, শুনছো? এমন ডাকে হৃৎপিণ্ড থমকে গেল 2 মিনিটের জন্য। কি মধুর ডাক! বরফের ন্যায় গলে পড়তে গিয়েও নিজেকে শক্ত রাখলো রামি, জবাব দিল না। অরু অনবরত করাঘাত করে বলল, দরজা খুলো না। রামি গলা ঝেড়ে বলল, এত দ্রুত ধোয়া শেষ? অরু দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ, তুমি দরজা আটকে দিলে কেন? ধোয়া শেষ হলো কিভাবে? আমি তো সামান্য পানি পড়ার আওয়াজই শুনতে পেলাম না। তুই বরং ধোয়া শেষ হলে বের হোস। পড়ল বিপাকে। গরু দেখে মানুষ হয়ে গিয়েছে, বোধ বুদ্ধি সব বেড়ে যাচ্ছে দিনে দিনে। এমন হলে তো সে টিকতে পারবে না। বোঝা গেল জামা কাপড় না ধুয়ে ওকে আজ বের হতে দেবে না। অগত্যা রামির এক গাদা জামা কাপড় কেচে অর্ধগোসল সম্পন্ন করে ফেলেছে। ক্লান্ত স্বরে আবার রামিকে ডাকলো, এবার দরজাটা খোলো। একবার ডাকেই যথেষ্ট ছিল। সাথে সাথেই রামি দরজা খুলে দিল। অরু চোখ মুখ অন্ধকার করে বেরিয়ে যেতে নিলেই রামি ভ্রু উঁচিয়ে বলল, এগুলো মেলে দিবে কে? অরু কথা বাড়ালো না। নাক গাল ফুলিয়ে ভেজা জামা কাপড় নিয়ে ছাদে পা বাড়ালো। সন্ধ্যাবেলায় কেউ কাপড় ধোয়? রামিটা যে তাকে ইচ্ছে করেই নাকানি জুবানি খাওয়াতে চাচ্ছে, এটাকে ঘটা করে বলা লাগে? রামিও পিছু পিছু এলো। অরু আর চোখে তাকাতেই সে বলল, তুই কাজে ফাঁকি দিচ্ছিস কিনা তার তদারকি করতে এসেছি। অরু কথা না বাড়িয়ে সন্ধ্যায় ছাদে কাপড় মেলে দিল। প্রথমত শীতকাল, দ্বিতীয় এখন সন্ধ্যা, তাই রোদের দেখা না পাক। এমনিতেও জামা কাপড় শুকাবে না। অরু কিছু একটা ভেবে দুর্বোধ্য হাসলো। রামের সাথে কথা না বাড়িয়ে দ্রুত সিঁড়ি ধরে নেমে নিজেদের বাসায় চলে গেল। দ্রুত জামা কাপড় পাল্টে কম্বলের ভাঁজে শরীর ডুবিয়ে দিল। রামি পিছু পিছু এসে দরজা বন্ধ পেয়ে কয়েকবার ডাকলো। অরু সাড়া দিল না, তাই চলে গেল সে। আজ রাতেও আর বাসায় গেল না অরু। বিছানায় হেলান দিয়ে বই নিয়ে বসলো। মিঠু আজ তাড়াতাড়ি ফিরল। ঘড়ির কাঁটা 10-এর ঘরে। এই বাড়িতে রাতের খাবার খাওয়ার নির্দিষ্ট কোনো সময় নেই। কোনো দিন 9টা, কোনো দিন 10টা, আবার কোনো দিন 11টায় রাতের খাবার খায় সবাই। শরীর অসাড় হয়ে আসছে, কেমন ভেঙে চুরে যাচ্ছে। অনেক বছর হলো এতটা ক্লান্তি আসেনি, মাথাটা টনটন করে উঠছে। তাই কাজ রেখে দ্রুত বাড়ি ফিরল মিঠু। বেল দিয়ে অপেক্ষা করলো। মনে হচ্ছে আজ অরুটাও যেন দরজা খুলতে দেরি করছে, অথচ মাত্রই সে বেল দিয়েছে। অরু এসে দরজা খুলে দিল। ভাইয়ের মলিন মুখশ্রী দেখে বলল, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে খুব, দ্রুত জামা কাপড় পাল্টে নাও, আমি খাবার দিচ্ছি। এতক্ষণের বিরক্তিটা যেন হঠাৎ করেই উবে গেল। দুটো বোনই তার প্রতি ভীষণ যত্নশীল, যদিও অরু সবসময় নিজের যত্নটুকু ঝগড়া মারামারির পেছনে আড়াল করে রাখে, প্রকাশ খুব কমই করে। তবুও মিঠু জানে অরু তাকে কতটা ভালোবাসে। বোনের মুখের দিকে তাকিয়ে হাসলো সে। অরুর মাথায় হাত রেখে কিছু না বলেই শরীরটা টেনে হিঁচড়ে রুম পর্যন্ত নিয়ে গেল। কোনোভাবে জামা কাপড় বদলেই শরীর এলিয়ে দিল। আর এগোতে চাইছে না শরীর। এখান থেকে উঠে ডাইনিং পর্যন্ত যাওয়ার শক্তি নেই। কিছুক্ষণের মাঝে অরু ঘরে ঢুকলো। তার হাতে খাবারের প্লেট। মিঠুকে তাগাদা দিয়ে বলল, উঠে বসে আগে খেয়ে নাও, তারপর ঔষধ নিয়ে লম্বা একটা ঘুম দেবে। মিঠু দ্বিরুক্তি না করে উঠে বসলো। কম্বলের ভাঁজে হাত গুটিয়ে বলল, হাত বের করতে ইচ্ছে করছে না। অরু ঝাঁঝালো স্বরে বলল, হ্যাঁ, সবার পেছনে কামলা খাটার জন্য তো আমি আছি। সবার আর কি, পায়ের ওপর পা তুলে নিশ্চিন্তে খাবে, ঘুমাবে। মিঠু হাসছে। অরুটা ছোট থেকে বড়দের মতো করে কথা বলে, এখনো বলছে। মনে হচ্ছে মা এসে বকাঝোকা করে গেলেন মিঠুকে।
মায়ের কথা মনে পড়তেই ঠোঁটের হাসি দীর্ঘশ্বাসের রূপ নিল। অরু গরম ভাত মাখিয়ে মিঠুর সামনে ধরলো। পরপর কয়েক নালা ভাত খেয়ে মিঠু আর খেলো না। মুখ তিতকুটে হয়ে আছে। অরু আর বাড়াবাড়ি করলো না, হাত ধুয়ে মিঠুকে ওষুধ দিল। মিঠু শুয়ে পড়তেই যাওয়ার সময় ঘরের আলো নিভিয়ে দরজা চাপিয়ে দিল। দরজার বাইরে বেরিয়ে অরু পরপর 3 বার হাঁচি দিল। নাকের ডগা ডোলে বাবাকে খেতে ডাকলো। অরু যাওয়ার পরপরই বাবা এসে একবার দেখে গেলেন মিঠুকে, তারপর খেতে বসলেন। রাতে মিঠুর আর ঘুম হলো না, হাড় কাঁপানো জ্বর এলো তার, গলা শুষ্ক হয়ে ব্যথা হয়ে আছে। মিঠু সাধারণত সকাল সকাল উঠেই বেরিয়ে যায়। আজ 7টা বেজে গেল, তাকে বের হতে না দেখে অরু তাকে ডাকতে গেল। দরজা চাপানোই ছিল। অরু 2 বার নক করলো। মিঠু নিস্তেজ স্বরে বলল,